তিনি একবার কমিশনের হয়ে, একবার দাগিদের হয়ে বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার করে আসলে কি করছিলেন, যে ফিজটা তার দাগি ক্লায়েন্টদের কাছ থেকে নিয়েছিলেন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন। তাই জন্যই কি লিস্ট আপলোড হচ্ছিল না? প্রথম থেকেই তাদের হয়ে অনিন্দ্য লাহিড়ী মহাশয় মামলাটা করে আসছেন। দেখলাম একদিকে অনিন্দ্য লাহিড়ী মহাশয়, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, একই নৌকা ছিল, দুদিকে গেল। আমার প্রশ্নটা এখানেই, নৌকাটা কি দুটো আলাদা ছিল, না একই নৌকার নাটক চলছিল? কোর্টে গিয়েও মিথ্যে বলার চেষ্টা করেছিলেন তিনি বারবার। সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে এসছেন, মানে আইনে থাপ্পড় খেয়ে এসছেন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সেই ব্যক্তি যার জন্য এসএসসি রিক্রুটমেন্টটা 8,000 থেকে 26,000 চলে গেল। অন্যরা আবার যদি টাকা দেওয়ার চেষ্টা করে, করার চেষ্টা করে, তাদের কিছু হওয়ার নেই, তারা বুঝেনি। তারা উল্টো কাজটা করুক, যে টাকাটা মাইনে হিসাবে পেয়েছেন এত বছর, সেই টাকাটা কোত্থেকে ফেরত দেবে তার ব্যবস্থা করুক, কারণ টাকা ফেরত দিতেই হবে। একদিকে যেমন প্রাইমারিতে এখনো হিয়ারিং চলছে, জাজমেন্ট এখনো হয়নি, অন্যদিকে এসএসসির প্যানেল বাতিল হয়ে একেবারে নতুন পরীক্ষার ডেটও সামনে চলেছে, 7 তারিখে পরীক্ষা রয়েছে। এর মধ্যেই আমরা একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে বলতে শুনছি যে বিকল্প পদ্ধতি গ্রুপ সিতে চাকরি করিয়ে দেবে যারা টেন্ডেড, অন্যদিকে কল্যাণ ব্যানার্জি একেবারে এবার কমিশনের পক্ষে দাঁড়িয়ে একেবারে কোর্টে সওয়াল করছেন যে কোর্টের চোখে তো সবাই সমান, দাগিদেরও যাতে পরীক্ষায় বসতে দেওয়া হোক। দুটো আসপেক্ট আছে কেন। আগে মুখ্যমন্ত্রীর কথা বলি। মুখ্যমন্ত্রী বললেন আমি একাই 100, তিনি 100 না, তিনি 75। 25-75 হিসাবে তিনি হচ্ছেন 75। তো যাবতীয় যা দুর্নীতি হচ্ছে 75% রেসপন্সিবিলিটি অন্তত তার। 75% টাকা নিশ্চয়ই অডিট করে তার কাছে পৌঁছেছে। সেখানেই প্রশ্ন আসছে, যার কাছ থেকে টাকা নিয়েছি বা যাকে মাল বিক্রি করে টাকা নিয়েছি তার মানে দায়িত্ব তো কিছু থাকবে। মুখ্যমন্ত্রী সেই দায়িত্বটা পালন করছেন। দাগিদের, দাগি শিক্ষকদের মুখ্যমন্ত্রী বলছেন গ্রুপ সি গ্রুপ ডি দেবেন। মুখ্যমন্ত্রী ভুলে গেছেন এসএসসি রিক্রুটমেন্টে এদের আর কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টটা পরিষ্কার করে দিয়েছে। যদি এই চেষ্টা করেন, সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন থাপ্পড় খাচ্ছেন, আবার থাপ্পড় খাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা হলো, ডিভিশন বেঞ্চে যখন এসএসসি মামলা চলছে দেবাংশু বসাকের ঘরে কার হয়ে অ্যাপিয়ার করেছিলেন? দাগিদের হয়ে। তার মামলায় তার জুনিয়র কে ছিল, মানে এখন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অনিন্দ্য লাহিড়ী। তো অনিন্দ্য লাহিড়ীর অ্যাডভোকেট এবং তার সিনিয়র ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাগিদের হয়ে মামলা করলেন। তারপর মামলা সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে তিনি কমিশনার হয়ে করে দাগিদের বাঁচানোর চেষ্টা করলেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি বেসিক্যালি কি করছিলেন? তিনি একবার কমিশনের হয়ে, একবার দাগিদের হয়ে বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার করে আসলে কি করছিলেন, যে ফিজটা তার দাগি ক্লায়েন্টদের কাছ থেকে নিয়েছিলেন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন। তাই জন্যই কি লিস্ট আপলোড হচ্ছিল না? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাই জন্যই কি তিনি মিথ্যে বললেন যে দাগিদের লিস্টটা আমরা দিয়ে দিয়েছি? সুপ্রিম কোর্ট বললো কোথায়? তখন বললো না দিইনি। সুপ্রিম কোর্টে তখন ঝাড় খেয়েছেন। তো এই বারবার তিনি মিথ্যে কথাটা কেন বলে যাচ্ছেন? ইনফ্যাক্ট এখানেও দেখলাম আবার সিঙ্গেল বেঞ্চে মামলা হলো, একটা দাগিরা করলো, সিঙ্গেল বেঞ্চ ইন্টারফেয়ার করলো না। ডিভিশন বেঞ্চে মামলা গেল। যেই দাগিদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় মামলা করতেন, তো প্রথম থেকেই তাদের হয়ে অনিন্দ্য লাহিড়ী মহাশয় মামলাটা করে আসছেন। দেখলাম একদিকে অনিন্দ্য লাহিড়ী মহাশয়, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, একই নৌকা ছিল, দুদিকে গেল। আমার প্রশ্নটা এখানেই, নৌকাটা কি দুটো আলাদা ছিল, না একই নৌকার নাটক চলছিল? টাকা দিয়ে চাকরি দিয়েছে, তার জন্য বাঁচানোর চেষ্টা করছিলেন। আমি দেখলাম কিছু স্টুডেন্টরা বলেছে কল্যাণবাবুকে সিবিআইয়ের তো জেরা করা উচিত। আমরা তার ক্লায়েন্ট ছিলাম, আমাদের হয়ে সওয়াল করেছেন, তা আমরা মানে উকিলকে তো সব সত্যি কথা বলি। কাকে টাকা দিয়েছি কল্যাণবাবু জানেন। তো কল্যাণবাবু যদি জানেন, এই জন্যই মনে হয় কল্যাণবাবু দুদিন নৌকায় গিয়ে বাঁচানোর চেষ্টা করছেন। আমি হয়তো তাই বলবো, তার মক্কেলদের এবং কল্যাণবাবুকে একসাথে জেরা করা উচিত। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে যারা টেন্টেড, যারা দাগি, তাদের হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে গিয়ে এই প্রশ্ন তোলায় কল্যাণ ব্যানার্জি বলছেন যে কমিশনকে সবসময় দোষ দিলে হয় না, ভুল হয়েছে ঠিক শুধরে নেবে বলে। না, কমিশনকে সত্যি দোষ দেওয়া সম্ভব না। আমি আবার বলছি, এই দাগিদের হয়ে মামলা কে করেছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনার হয়ে মামলা কে করছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই 2-2-4 মেলাতে তো রকেট সায়েন্স বোঝার দরকার হয় না। এদেরকে বাঁচানোর চেষ্টা করে গেছে কে? কমিশন। এরা অরিজিনালি কার ক্লায়েন্ট? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে চোরদের উকিলের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চোর ধরার কাজ যার, কমিশন, তার উকিলের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একবার উনি এদিকে খেলছিলেন, এবার ওদিকে খেলেছেন। তো বাঁচানোর চেষ্টা করছিলেন। আমি আবার বলছি, অ্যাডমিট কার্ড পৌঁছেছেন নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যেমন আছে, তেমনই আমার বিশ্বাস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদও নিশ্চয়ই আছে। তাহলে দু নৌকায় খেলে
এটা হতো না। সুপ্রিম কোর্টে গিয়েও মিথ্যে বলার চেষ্টা করেছিলেন তিনি বারবার, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে এসছেন, মানে আইনে থাপ্পড় খেয়ে এসছেন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সেই ব্যক্তি যার জন্য এসএসসি রিক্রুটমেন্টটা 8,000 থেকে 26,000 চলে গেল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যে 8,000 চাকরিচোর বাদ গেলে পুরো প্যানেলটা বেঁচে যেত, কিন্তু তিনি সেটাকে পুরো প্যানেল বাদ করার পথে নিয়ে গেলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলেন কি করে? তাহলে গ্রুপ সিতে যে নতুন পরীক্ষা হবে, একেবারে এই যে নিয়োগ হচ্ছে, এই নিয়োগের পরেই নাকি সেই পরীক্ষা হবে, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন সেটা। সেই জায়গায় তাহলে গ্রুপ সিতে যাদের পরীক্ষা হবে তারা কোন ভিত্তিতে পরীক্ষা দেবে, কোন ভরসায় পরীক্ষা? গ্রুপ সিতে যাদের পরীক্ষা হবে, যারা দাগি টিচার তারা সুযোগ পাবে না, হয় সুপ্রিম কোর্টে আবার থাপ্পড় খাবে, আমি বলে রাখলাম। যারা গ্রুপ সিতে টেন্টেড, নাম্বারটা বিশাল, তারা সুযোগ পাবে না। ফ্রেশ পরীক্ষা হবে, ফ্রেশ চান্স পাবে, এবং কিছু তো জেনুইন ছিলই। এবার যেগুলো জেনুইন ছিল, যাদেরকে দেখো, ফার্স্টিং হচ্ছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই, একটা টেন্টেড, এক নট স্পেসিফিক্যালি টেন্টেড। এবার এই নট স্পেসিফিক্যালি টেন্টেডের মধ্যেও কিন্তু কিছু চোর লুকিয়ে চুপিয়ে আছে, যেগুলো খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, তারা সুযোগ পাবে, তাদের মানে গুড লাক। যারা যে চোরগুলো ওখানেও আছে তারা সুযোগ পাবে। বাদ বাকি যারা ফ্রেশ আছেন, যাদের পরে ডিরেক্ট অ্যালিগেশনটা নেই, তারা সুযোগ পাবে। অন্যরা আবার যদি টাকা দেওয়ার চেষ্টা করে, করার চেষ্টা করে, তাদের কিছু হওয়ার নেই, তারা বুঝে নিক। তারা উল্টো কাজটা করুক, যে টাকাটা মাইনে হিসাবে পেয়েছেন এত বছর, সেই টাকাটা কোত্থেকে ফেরত দেবে তার ব্যবস্থা করুক, কারণ টাকা ফেরত দিতেই হবে। দাদা, একেবারে শেষ প্রশ্ন, এই যে শিক্ষা কাঠামো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই শিক্ষা কাঠামোটা গড়তেই নাকি মুখ্যমন্ত্রীর 69,000 কোটি টাকা খরচা হয়েছিল। কয়েক হাজার কোটি টাকা, 69,000 কোটি টাকা না, এটার জন্য কয়েক হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রীর পকেটে গেছে। দেখো, এগিয়ে বাংলার কথা বলা হয়, কদিন আগে লিস্ট বেরিয়ে তোমরা দেখেছো, গ্রামে গঞ্জে, শহর কলকাতার কথা ছেড়েলাম, গ্রামে গঞ্জে প্রাইমারি স্কুলগুলোর মধ্যে একটা বা শূন্য শিক্ষক আছে, এরকম সংখ্যা প্রায় 22,000। স্কুল উঠে গেছে এরকম সংখ্যা প্রায় 8,000। এখানে কারা পড়তো? গরিব মানুষের ছেলেমেয়েরা পড়তো। সরকারি স্কুলে কারা পড়ে? মধ্যবিত্ত আজকাল নিজের পেট কেটে হলেও নিজের ছেলেমেয়েকে বেসরকারি স্কুলে পড়ার চেষ্টা করে। নিম্ন মধ্যবিত্ত গরিবের ছেলেমেয়েরা পড়ে। তো ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। সেই কথাই হয়তো মুখ্যমন্ত্রী ফলো করছেন। এই জন্য পাঠশালাগুলো বন্ধ করছেন, স্কুলগুলো বন্ধ করছেন, যুব সমাজকে শেষ করছেন। এই 69,000 কোটি টাকা কোথায় খরচা হয়েছে, কার জন্য খরচা হয়েছে, কীভাবে খরচা হয়েছে, যদি হিসাব করে দেখো তো মুখ্যমন্ত্রীর ঘরেই বেশিরভাগ যাচ্ছে। আচ্ছা বলো না, বিশ্ব বাংলার লোগো লেখা যে স্কুল ইউনিফর্মটা এখন আসছে, ওটা কোথায় তৈরি হয়? একটু খোঁজ নাও তো। ওই লোগোটা কে বানায় একটু খোঁজ নাও, কার নামে রেজিস্টার্ড আছে একটু খোঁজ নাও, তাহলে এই 69,000 কোটির অ্যান্সারটা পেয়ে যাবে। আমি আবার বলছি, শিক্ষা ব্যবস্থাকে দায়িত্ব নিয়ে শেষ করেছে, শিক্ষা ব্যবস্থাকে পুরো শেষ করার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ শিক্ষিত হলেই তো চাকরি চাইবে, শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে। তার থেকে ওই অশিক্ষিত বাহিনী যেটা উনি তৈরি করেছেন, দেখবেন কিছু ছোকরা আছে যার বাবা নিজে গুজরাটে কাজ করে, গুজরাটের দিনমজুর, সেই দিনমজুরের ছেলে পশ্চিমবঙ্গবাসীকে বোঝায় যে পশ্চিমবঙ্গে অনেক ভালো আছে। তো এরকম যে দিনমজুর ক্লাসটা মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, সেই ক্যাটাগরিতে মানুষকে ফেলতে চান।